এখন আমরা পড়বো অষ্টম অধ্যায়ের পড়া। অষ্টম অধ্যায়ে গুরুত্বপূর্ণ ছক আছে, যেমন ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, একদম 5 স্টার। তারপরে দেখো জাইলেম, ফ্লোয়েম, একটু আগে তোমাদের প্রশ্ন করছিলাম, তো যারা পারো নাই তারা এখান থেকে শিখতে পারবা। তারপর দেখো সরল টিস্যু, জটিল টিস্যু, 5 স্টার, একদম 5 স্টার। এরপর এখন আমি এমন একটা ছক দেখাবো যেই ছক থেকে ডেন্টালের প্রশ্ন আসছে। কই গেল? এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এইখান থেকে ডেন্টালের প্রশ্ন আসে, এই ছক থেকে। এবং এমন একটা প্রশ্ন আসে যেটা পোলাপান ভুল করার মতো, তাই এই ছকটা 5 স্টার। শেষ মনে হয়, আর থাকার কথা না। হ্যাঁ, কাণ্ড আর মূলের অন্তর্ঘটন, কাণ্ডর মূল, হ্যাঁ শেষ। বুঝছো কি না? তার মানে অষ্টম অধ্যায় আমি সবার মনোযোগ চাচ্ছি, 5 স্টার অধ্যায়। অষ্টম অধ্যায় 5 স্টার অধ্যায়। ওকে, শুরু করতেছি অষ্টম অধ্যায়। ঠিক আছে? ওকে, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মানে কি? যে বিভাজিত হয়, তো সে হচ্ছে বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। আচ্ছা, বিভাজিত কে হয়? যে একটা কোষ থেকে আরেকটা কোষে যাচ্ছে, মানে তার প্রাণ আছে, সে সজীব। সজীব মানে কি? জীবিত। তার স্থায়ী টিস্যু কি? মৃত। আচ্ছা, তার কিন্তু আকার ও গঠন নির্দিষ্ট নয়, সে যে কোনো সময় বিভাজিত হয়ে তার আকার গঠন চেঞ্জ করতে পারে। বাট সে যেহেতু মৃত, অলরেডি মরে গেছে, তার কিন্তু ফিক্সড, তার আকার কিন্তু নির্দিষ্ট। সে কন্টিনিউয়াসলি বিভাজিত হচ্ছে, তার মানে তার প্রাচীরটা পাতলা, যার কারণে সে ভাগ হইতে পারে। প্রাচীর পাতলা এবং মূলত সেলুলোজ নির্মিত। আর স্থায়ী টিস্যুর প্রাচীর পুরু, সেলুলোজ ছাড়াও অন্যান্য উপাদান থাকে যাতে কি জিনিসটা মোটা হয়। আচ্ছা, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। তো এটা মনে রাখবা কিভাবে? এটা মনে রাখবা এভাবে, সে কন্টিনিউয়াসলি বিভাজিত হচ্ছে, তার মানে যদি কোনো ফাঁক থাকেও সে সেটা ফিল আপ করে ফেলতেছে, বিভাজিত হয়ে ফিল আপ করে ফেলতেছে। বুঝছো কিনা? মনে করো এটা একটা কোষ, এই কোষে এতটুকু ফাঁক আছে, আন্তঃকোষীয়। মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, দুইটা কোষের মধ্যে মনে করো এতটুকু গ্যাপ আছে। এই গ্যাপটা সে ফিল আপ করে ফেলে বিভাজিত হওয়ার মাধ্যমে। এই পাশে একটু যায় ফিল আপ করে ফেলে, গ্যাপটা ফিল আপ করে ফেলে, আঠা দেওয়ার মতো। বুঝতে পারছো? এভাবে মনে রাখবা। যান্ত্রিক কাজে এর তেমন কোনো ভূমিকা নাই, সে শুধু বিভাজিত হয়, তার তেমন কোনো কাজ নাই। ঠিক আছে? কিন্তু এর কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আমরা জানি এই যে আমাদের যে একটা সেলের মাঝখানে থাকে, মাঝখানে কে থাকে? মজ্জা, তাই না? কি কমন করতেছো তোমরা? আচ্ছা হ্যাঁ, মজ্জা, মাঝখানে যে মজ্জা থাকে, এই মজ্জা কিন্তু কি দৃঢ়তা প্রদান করে, তাই না? তাহলে এইগুলা কিন্তু কি স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু না। আচ্ছা, উদ্ভিদের বৃদ্ধি এর প্রধান কাজ, বিভাজিত হয় এবং বড় হয়, বৃদ্ধি হয়। আর এটা মূলত কি খাদ্য সঞ্চয়, দৃঢ়তা প্রদান এবং জাইলেম, ফ্লোয়েম, এগুলা কিন্তু স্থায়ী টিস্যু। তার মানে কি পরিবহনেও এদের ভূমিকা আছে। কোষ গহ্বর থাকে না? থাকে। এই যে দেখো আন্তঃকোষীয় ফাঁক যেভাবে মনে রাখছো, একইভাবে মনে রাখবা কোষ গহ্বর থাকে না। ঠিক আছে? আর ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড় মনে রাখবা, স্থায়ী টিস্যুর নিউক্লিয়াস কিন্তু ছোট, লিখে দিছি এখানে। ভাজক টিস্যুর নিউক্লিয়াস বড়। জাইলেম এবং ফ্লোয়েম, দেখো জাইলেম মূলত মৃত টিস্যু, মানে এখানে যে 4টে উপাদান, 4টার মধ্যে 3টাই মৃত। আর ফ্লোয়েম মূলত সজীব টিস্যু। ঠিক আছে? একটা জিনিস গেল, উপাদানগুলোর নাম কি? ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এই ফাইবার আর প্যারেনকাইমা দুটার মধ্যেই কমন। ফ্লোয়েমে দেখো দুন্তা সদিয়া নাম, শতে শিবনল, শতে সঙ্গী কোষ। ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। মাথায় রাখবা প্যারেনকাইমা সবসময় কি জীবিত, আর ফাইবার সবসময় মৃত। জাইলেমের মধ্যে একমাত্র জীবিত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বাকিগুলা মৃত। আর ফ্লোয়েমের মধ্যে একমাত্র মৃত হচ্ছে ফ্লোয়েম ফাইবার, বাকিগুলা জীবিত। বুঝতে পারছো? তাহলে এখানে 3টা জীবিত, একটা মৃত, আর এখানে 3টা মৃত, একটা জীবিত। তাহলে আলটিমেটলি কিন্তু সমান সমান, মোট 4টা জীবিত, 4টা মৃত। রাইট? এবং মনে রাখার টেকনিক কি? ফ্লোয়েমে একমাত্র মৃত হচ্ছে ফাইবার, ফাইবার অলওয়েজ মৃত। তো ফ্লোয়েমে একমাত্র মৃত, সে বাকিগুলা কি জীবিত। আর যেহেতু জাইলেম মানে প্যারেনকাইমা মানে জীবিত, তাহলে জাইলেমে একমাত্র জীবিত কে? প্যারেনকাইমা। ঠিক আছে? এ হচ্ছে কথা। এবং আমরা জানি জাইলেম কি করে? জাইলেম হচ্ছে যতে জল পরিবহন করে, যতে জল পরিবহন করে। আর ফ্লোয়েমের ফতে হচ্ছে ফুড পরিবহন করে, মানে খাদ্য পরিবহন করে। বুঝছো কিন্তু বিষয়টা? যতে জাইলেম, যতে জল পরিবহন মানে পানি পরিবহন, আর ফতে ফ্লুয়েম, ফতে ফুড পরিবহন করে। এখন বলো জল কোথায় পরিবহন করে? এটা যদি একটা উদ্ভিদ হয় তাহলে এটা হচ্ছে উদ্ভিদের মূল,
মাটি থেকে জলগুলা পাতায় পরিবহন করে, তাহলে জাইলেমের দিক কোন দিকে? নিচ থেকে উপরে, মূল থেকে পাতার দিকে। আর ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করে। খাদ্য কোথায় তৈরি হয়? খাদ্য তৈরি হয় পাতায়। তার মানে এর দিক কোন দিকে? ফ্লোয়েমের দিক কোন দিকে? পাতা থেকে সারা দেহে। পাতায় প্রস্তুত খাদ্য সারা দেহে পরিবহন করে, আর সে কি করে? মূল থেকে পাতায় নিয়ে যায়। তো নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এর দিক উপর থেকে নিচে, এর দিক নিচ থেকে উপরে। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো দেখো এখানে লেখা। পানি পরিবহন করার প্রধান কাজ, খাদ্য পরিবহন ও সঞ্চয় করা এর প্রধান কাজ। ঠিক আছে? জাইলেমের দিক হচ্ছে ঊর্ধ্বমুখী বা পাতামুখী, আর ফ্লোয়েমের দিক কি? সারা দেহে, কারণ পাতা থেকে সে উপাদানটা সারা দেহে নিয়ে যায়। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো কিনা? ওকে। জাইলেমের ভেসেলে অনুপ্রস্থ প্রাচীর থাকে না, বাট সিবনলে কি থাকে, এটা একটু আলাদা করে পড়তে হবে। ওকে, ডান। সরল টিস্যু আর জটিল টিস্যু, এইটার পার্থক্যটা বুঝতে হবে। সরল টিস্যু 3 প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এদেরকে বলা হয় সরল টিস্যু। আর যতে জটিল যতে জাইলেম ফ্লোয়েম, যতে জটিল যতে জাইলেম ফ্লোয়েম। তার মানে জটিল টিস্যুর কাজ হচ্ছে ভাস্কুলার বান্ডল গঠন করা। সে কিন্তু কোনো বান্ডেল গঠন করে না, সে জাস্ট উদ্ভিদের ভিত্তি তৈরি করে, মজ্জা তৈরি করে, তাই না? আচ্ছা, সরল টিস্যু একই প্রকার কোষ দিয়ে গঠিত, আর এরা কি বিভিন্ন প্রকার, একটা জাইলেম একটা ফ্লোয়েম। এগুলো সমসত্ব। সমসত্ব মানে কি? তারা একই ধরনের। আর অসমসত্ব মানে কি? তারা ভিন্ন ধরনের। এর কাজ কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা মজ্জার মধ্যে, তাই না? এখানে কি? যান্ত্রিক দেহতা প্রদান করা। আর এটা কি? জটিল টিস্যু মানে কি? জাইলেম ফ্লোয়েম। জাইলেমের কাজ পানি পরিবহন করা, ফ্লোয়েমের কাজ খাদ্য পরিবহন করা। ক্লিয়ার? স্টোমাটা এবং হাইড্রাথোরের মধ্যে পার্থক্য বুঝতে হবে। স্টোমাটা মানে পত্ররন্ধ্র, স্টোমাটা মানে পত্ররন্ধ্র, আর হাইড্রাথোট মানে কি? পানি পত্ররন্ধ্র। দুটোর মধ্যে পৌরুষী পার্থক্য আছে। স্টোমাটার অবস্থান বুঝতে হবে। পাতার ঊর্ধ্ব ও নিম্ন ত্বকে স্টোমাটা থাকে। তোমাদের প্রতি আমার প্রশ্ন, পত্ররন্ধ্রের অবস্থান কমেন্ট করো। একবীজপত্রী উদ্ভিদে পত্ররন্ধ্র কোথায় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কোথায় থাকে, এবং জলজ উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র কোথায় থাকে? যদি না পারো, আমি তোমাদের ক্লাস শেষে কন্টেন্টটা ফরওয়ার্ড করে দেব। কন্টেন্ট অলরেডি লেখা আছে, না পারলেও সমস্যা নাই, তোমাদের ক্লাস শেষে আমি কন্টেন্টটা ফরওয়ার্ড করে দেব। ওকে, আচ্ছা। স্টোমাটা যেহেতু পত্ররন্ধ্রের মাধ্যমে পানি কি বাষ্পাকারে বের হয়, এখানে পানি তরল আকারে বের হয়, কারণ তার নাম হচ্ছে পানি পত্ররন্ধ্র। ঠিক আছে? এখানে স্টোমাটা দ্বারা পানি খনিজ লবণের সাথে, পানির সাথে খনিজ লবণ বের হয় না। বাষ্পের সাথে খনিজ লবণ কেমনে যাবে? খনিজ লবণ তো কঠিন কণা। আর হাইড্রাথোরে কি? পানির সাথে খনিজ লবণ বের হয়ে যায়। এটা আমরা দিনের বেলায় ঘটে, এটা কি রাতের বেলায় ঘটে। স্টোমাটার ক্রিয়াকলাপ রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, এখানে কি রক্ষীকোষ নাই। এখানে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে এপিথেম। এপিথেমের কথাটা মাথায় রাখবা। আর এই যে হাইড্রাথোট, হাইড্রাথোটের উদাহরণ হচ্ছে ঘটক, মানে হচ্ছে ঘাস, টমেটো, কচু, ঘটক। ঠিক আছে? আরও একটা জিনিস আছে এরকম, বুলিফর্ম যে কোষ, আবুল গাভি দিয়ে মনে রাখা যায়, আবুল গাভি, বুলিফর্ম কোষ। আতে আখ, বুলতে বুলিফর্ম, গাভীর গতে গম, ভতে ভুট্টা। ঠিক আছে? উদাহরণগুলো মনে রাখতে হবে। ওকে, নেক্সট। যারা ভুলে গেছো তাদের জন্য কন্টেন্ট ফরওয়ার্ড করে দেবো, আর যারা পারো তারা কমেন্ট করো। ফার্স্ট, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূল। তো মাথায় রাখবা, মূলের মধ্যে বেশিরভাগই জিনিস দেখবা যে তোমার হচ্ছে কি সহজ সহজ জিনিস। মানে হচ্ছে দেখো, মূল কি মাটির নিচে থাকে, তার মানে তার মনের মধ্যে তেমন কঠিন কিছু নাই। কাণ্ড যেটা মাটির উপরে, সে কি বেশি পাওয়ার দেখায়, বাট মূল কি মাটির নিচে, এটা মাথায় রাখবা। তো দেখো, মাটির নিচে যেহেতু, সে কি কিউটিকল দরকার আছে। কিউটিকল কার দরকার? যে মাটির উপরে আছে, যাতে কি প্রস্রবণটা আটকানো যায়। তো দেখো, মূলের মধ্যে কি নাই? কিউটিকল নাই। এখানে কি কিউটিকল আছে? কিউটিকল আছে। তবে এই যে দেখো, রোম, রোম মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মতো। রোম কিন্তু কাণ্ডে থাকে না, মূলে থাকে। কেন থাকে? মূল রোম দ্বারা কি শোষিত হয় বলো, সবাই কমেন্ট করো। মূল রোম দ্বারা কি শোষিত হয়? মূল রোম দ্বারা পানি পরিশোষণ হয়। গত ক্লাসে পড়াইছি উদ্ভিদ সাহিত্যের মধ্যে, মূল রোম দ্বারা অধিকাংশ পানি পরিশোষণ হয়, রাইট? হাইপোডার্মিস, এটা উদ্ভিদের কাণ্ডে থাকে, মূলে থাকে না। কিন্তু এন্ডোডার্মিস যদি বলি, এই যে এন্ডোডার্মিস, এটা কিন্তু পানির বাঁধ হিসেবে কাজ করে। পানির বাঁধ হিসেবে কাজ করে, যেহেতু মূল দ্বারা পানি গ্রহণ করে,
তাই কি এন্ডোডার্মিস কোথায় থাকবে? মূলে, কাণ্ডে কিন্তু থাকবে না। এখানে পেরিসাইকেল থাকে না, মূলে কি পেরিসাইকেল থাকে, এটা মাথায় রাখতে হবে। কাণ্ড এন্ডার্ক মিলে না, দেখো তো, কাণ্ড 9 ড, এন্ডার্ক 9 ড, মিলছে না? তাহলে মূল কাণ্ডের গঠন হচ্ছে এন্ডার্ক, মূলের গঠন হচ্ছে এক্সার্ক। ঠিক আছে, কাণ্ডের ক্ষেত্রে একটা জিনিস মুখস্থ রাখবা, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, একদম মুখস্থ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। তাও যদি না মনে রাখতে পারে এভাবে মনে রাখবা, স-স-ব, কাণ্ড মানে স-স-ব, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। এটা কি? তার ভাস্কুলার বান্ডল। আর মূলের ভাস্কুলার বান্ডল অলওয়েজ ওরিও, এবং এটা সংখ্যায় অবশ্যই 6-এর বেশি হবে। আর এই যে দেখতেছো কাণ্ড, এটা কি 6-এর কম। ভাস্কুলার বান্ডল মূলে অলওয়েজ ওরিও, যার মূলই বলো, যার মূলই বলো ওরিও। ঠিক আছে, ওকে নেক্সট। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটাই হচ্ছে সরল টিস্যু। এই তিনটাই কি? সরল টিস্যু। তো প্রথম কথা যেটা প্রশ্নে আসছিল হচ্ছে কোনটা, দাঁড়াও দেখাচ্ছি প্রশ্নে কোনটা আসছিল, এই যেটা আসছিল, কোনটা স্থিতিস্থাপক, এটা পরীক্ষা আসছিল। কোলেনকাইমা হচ্ছে স্থিতিস্থাপক, বইয়ে সরাসরি লেখা আছে, বাকিগুলো দেখো স্থিতিস্থাপক কিন্তু না। এটা পরীক্ষা আসছিল যে কোনটা স্থিতিস্থাপক, কোলেনকাইমা। ঠিক আছে, বইয়ে কিন্তু সরাসরি লেখা নাই, এটা ছক থেকেই আসছে প্রশ্ন। তো প্যারেনকাইমা, পথে প্যারেনকাইমা, পথে পাতলা, এটা সব কিছু নরম নরম। ঠিক আছে, আর স্ক্লেরেনকাইমা সব কিছু শক্ত শক্ত পুরু। ঠিক আছে, ওকে। এখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে, এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা সবসময় মাঝামাঝি জায়গায়। আর এখানে কি ফাঁক থাকে না। স্ক্লেরেনকাইমা একটু শক্ত, তাই সে হচ্ছে মৃত, আর প্যারেনকাইমা কিন্তু জীবিত, এটা মাথায় রাখতে হবে। বলছিলাম এটা নরম পাতলা। এই দেখো কোষ প্রাচীরে কূপ থাকে না, এবং সে হচ্ছে প্রাচীর নমনীয়, সেলুলোজ ঠিক আছে, বা প্রাচীর কিন্তু নমনীয়। আর দেখো স্ক্লেরেনকাইমা সবচেয়ে শক্ত, তাই সে হচ্ছে লিগনিন যুক্ত, দৃঢ়। আর এটা মাঝারি, তাই এটার মধ্যে কি সেলুলোজ প্লাস পেকটিন। সেলুলোজ কিন্তু মোটামুটি পাতলা লিগনিনের তুলনায়, লিগনিন তো কিন্তু মোমের আবরণ, শক্ত হয়ে যায়। ঠিক আছে, এখানে কূপ থাকে না, কূপ থাকে না, এখানে কূপ থাকে। কেন কূপ থাকে? শক্তগুলা যেগুলো তাদের মধ্যে কূপ থাকে। কোষ প্রাচীরে কূপ দেখছে না, কূপ এলাকা, সেটা কথা বলা হয়েছে। ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, যার কারণে বলা হয় প্যারেনকাইমার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষণ হয়, খাদ্য তৈরি করতে পারে। কখনো কখনো থাকে, এখানে কি থাকে না। তো দেখো প্যারেনকাইমার কাজের মধ্যে দেখবা লেখা আছে খাদ্য তৈরি, খেয়াল করছো? প্যারেনকাইমার কাজের মধ্যে লেখা খাদ্য তৈরি। কেন লেখা? কারণ তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। কথা বুঝতে পারছো? আর এখানে দেখো খাদ্য তৈরি কোনো কথাবার্তা নাই, কেন? কারণ তার মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, সে হচ্ছে দৃঢ়তা প্রদান করে, সে শক্ত, তাই দৃঢ়তা প্রদান করে। কথা বুঝতে পারছো? এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে তার অবস্থান, কার অবস্থান কোথায়, কে কোথায় থাকে। উদ্ভিদে যত নরম অংশ আছে, বলছিলাম সে নরম, উদ্ভিদ যত নরম অংশ আছে, যেমন মূল, কাণ্ড, পাতা, নরম অংশ, এগুলো হচ্ছে কি প্যারেনকাইমা। আর যেগুলো শক্ত অংশ যেগুলো, তাদের কাণ্ডের মূল অংশে কি থাকে? স্ক্লেরেনকাইমা। যেমন অধোতক, অধোতক কিন্তু শক্ত, এটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা দিয়া তৈরি, এটা লাগবে। আর পাতার মধ্যে থাকে হচ্ছে কোলেনকাইমা, এই জিনিসটা অবশ্যই লাগবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? কাণ্ডের অন্তর্গঠন এবং মূলের অন্তর্গঠন, ঠিক আছে, অলরেডি আমরা কিছু জিনিস পড়ে ফেলছি, যে কাণ্ডের মধ্যে কাণ্ডরোম থাকে না মূলত, যদি থাকে সেটা এককোষী বা বহুকোষী হতে পারে, কিন্তু মূল রোম সবসময় এককোষী, এর দ্বারা পানি শোষণ হয়। মূলে কখনো কিউটিকল থাকে না, স্টোমাটা থাকে না, হাইপোডার্মিস থাকে না। তাহলে এই যে তিনটা শক্তি, না হাইপোডার্মিস কোথায় থাকবে? কাণ্ডে। স্টোমাটা মানে পত্ররন্ধ্র, মূলের মধ্যে আবার পত্ররন্ধ্র কোত্থেকে আসলো, তাই না? পত্ররন্ধ্র মানে তো পাতায় থাকে মেনলি। আচ্ছা, এটা দেখো পরিচক্র বা পেরিসাইকেল মূলে থাকে, বাট কাণ্ডের মধ্যে একবীজপত্রীতে থাকে না, দ্বিবীজপত্রীতে থাকে। কথা বুঝতে পারছো? আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মূলের পেরিসাইকেল একস্তরী, দ্বিবীজপত্রী পেরিসাইকেল বহুস্তরী। কেমনে মনে রাখবা? মূল খালি একদিকে যায়, এটা মনে করো একটা উদ্ভিদের মূল, এটা হচ্ছে উদ্ভিদের মূল কি করে? একদিকে যায়। এভাবে মনে রাখবা যে উদ্ভিদের মূলগুলা সাইকেল চালাইয়া একদিকে চলে যায়, সাইকেল চালাইয়া কি করে? একদিকে চলে যায়। তাহলে তার পরিচক্র বা পেরিসাইকেল একস্তরী। আর দ্বিবীজপত্রী নামই তো দুই, তার মানে কি? বহুস্তরী। ঠিক আছে,
ওকে, যেটা হচ্ছে কাণ্ড, কাণ্ডের গঠন হচ্ছে অ্যান্ডার্ক। অ্যান্ডার্ক মানে কি? মেটাজাইলেম পরিধির দিকে, প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে। এই জন্য আমার কাছে একটা টেকনিক আছে। কি টেকনিক? ম ম ম মানে কি? মূলে, মেটাজাইলেম মাঝে মানে কেন্দ্রের দিকে, মূলে মেটাজাইলেম মাঝে মানে কেন্দ্রের দিকে। তাহলে কাণ্ডে মেটাজাইলেম কি? পরিধির দিকে বা বাইরের দিকে। ক্লিয়ার? ক্লিয়ার? বলছিলাম কাণ্ড মানে কি? সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। এই দেখো সংযুক্ত। মূল কি? অরীয়। ক্লিয়ার? মূল মানে অলওয়েজ অরীয়। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য পড়তে হবে। একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য পড়তে হবে। একবীজপত্রীর মধ্যে রোম নাই, অলরেডি পড়ছি আমরা। দ্বিবীজপত্রীর মধ্যে রোম আছে, এককোষী বা বহুকোষী হতে পারে। অধতক স্ক্লেরেনকাইমা টিস্যু, এটাকে পড়ে আসছি। আর দ্বিবীজপত্রীর অধতক কোলেনকাইমা, এই জিনিসটা 5 স্টার, আসলে কিন্তু ভুল হবে। ঠিক আছে? একবীজপত্রী ভাস্কুলার বান্ডল কিন্তু সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। আর এটা কি? চক্রাকারে থাকে। দ্বিবীজপত্রী এটা গোছানো থাকে। খেয়াল করো এই জিনিসটা, একবীজপত্রীর মধ্যে পেরিসাইকেল নাই, একটু আগে বলছি অনুপস্থিত। এখানে পেরিসাইকেল থাকে এবং কি? বহুস্তর। এই যে লিখে দিয়েছি বহুস্তর। ঠিক আছে? এটার জাইলেম ওয়াই বা ভি আকৃতির, আর এটা জাইলেম কি? লম্বভাবে থাকে। এটাকে বললাম যে গোছানো থাকে, চক্রাকারে থাকে। সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ, মুখস্থ করতে বলছিলাম, স স ব। আর এটা কি? মুক্ত। ওকে, লাউ কুমড়া উদাহরণ। কোলেনকাইমা কোষের আবরণী দ্বারা ভাস্কুলার বান্ডল আবৃত থাকে, সরি স্ক্লেরেনকাইমা দ্বারা আবৃত থাকে। আর এটা কি? থাকে না। তার মানে একবীজপত্রীতে যা পাচ্ছ সব কি? স্ক্লেরেনকাইমা। এই দেখো স্ক্লেরেনকাইমা, এই দেখো স্ক্লেরেনকাইমা। আর দ্বিবীজপত্রীতে সব কি পাচ্ছ? কোলেনকাইমা। ক্লিয়ার? মজ্জারশ্মি অনুপস্থিত, এটার মধ্যে উপস্থিত। মজ্জারশ্মি মানে বুঝছো? মজ্জা থেকে, এটা দিয়ে মজ্জা হয় মাঝখানেরটা, এখান থেকে যে লম্বা লম্বা লাইন চলে যায়, এটা হচ্ছে মজ্জারশ্মি। দ্বিবীজপত্রীতে থাকে, একবীজপত্রীতে থাকে না। একই কথা, দ্বিবীজপত্রীতে পেরিসাইকেল থাকে, একবীজপত্রীতে থাকে না। দ্বিবীজপত্রীতে রোম থাকে, একবীজপত্রীতে থাকে না। তাহলে বুঝতে পারছো? দ্বিবীজপত্রীর মধ্যে সব থাকে, এর মধ্যে থাকে না। রোম আছে, রোম নাই। ভাস্কুলার বান্ডলের মধ্যে পেরিসাইকেল আছে, পেরিসাইকেল নাই। তারপর দেখো মজ্জারশ্মি আছে, মজ্জারশ্মি নাই। ক্লিয়ার? পার্থক্য আকারে পড়তে হবে। তাহলে আমাদের এই অধ্যায় শেষ। সবাই একটু জানাও অষ্টম অধ্যায় ক্লিয়ার কিনা, অষ্টম অধ্যায় বুঝলে জানাও।